এখানে কি লোকজন মারা গেছেন? নিঃসন্দেহে এটা বিশ্বের সবথেকে বিপজ্জনক ডাইভিং। আমার চিন্তা হচ্ছে আমি কিছুটা দূরে সরে যাচ্ছি, যেটাতে আমি আটকে পড়ছি। যশ, আপনি শুনতে পাচ্ছেন? ওভার। যশ, শুনতে পাচ্ছেন? কোনো সাড়া পাচ্ছেন না? একবার ভেবে দেখুন, যদি আমেরিকার অন্যতম ঐতিহ্যশালী সম্পদ লিবার্টি বেলটাকে দুষ্কৃতীরা চুরি করে একটা বাজে নিয়ে যাওয়ার সময় ডেলাভ্যান নদীতে ডুবিয়ে ফেলত। এটা শুনতে আজগুবি লাগলেও এরকমই একটা ঘটনা ঘটেছিল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মায়ানমারে, যখন কয়েকশো বছর আগে একটা মূল্যবান ঘণ্টা চুরি হয়েছিল। পঞ্চদশ শতাব্দীতে রাজা ধম্মজেডি তাঁর প্রজাদের একটা উপহার দেবেন বলে ঠিক করেন। তাই উনি প্রচুর পরিমাণে সোনা এবং রূপো গলিয়ে পৃথিবীর ইতিহাসের সবথেকে বড় ঘণ্টাটা তৈরি করেছিলেন। ৩০০ টন ওজনের ১৮ ফুট লম্বা একটা সম্পদ। এটা রাখা হয়েছিল দেশের সবথেকে পবিত্র মন্দিরে, কিন্তু অনেকেই মনে করতেন যে এটা অভিশপ্ত ছিল। তারপর ১৬০৮ খ্রিস্টাব্দে একজন পর্তুগিজ ভাড়াটে সেনা সেই ঘণ্টা চুরি করেন, কিন্তু এর বিশাল ওজনের ফলে বাজটা ভেঙে যায় আর ঘণ্টাটা নদীর জলে ডুবে যায়। কিন্তু এখন মায়ানমার সরকারের বিশ্বাস যে নতুন করে উদ্ধার হওয়া ঐতিহাসিক নথিগুলো তাদের সেই মূল্যবান ঘণ্টার কাছে পৌঁছে দেবে। ইতিমধ্যেই একদল বিদেশি ডাইভারও অত্যাধুনিক সোনার ব্যবহার করে নিজেদের মতো করে খোঁজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু স্থানীয়রা চিন্তিত, কারণ তাদের বিশ্বাস যে শক্তিশালী আত্মারা এই ঘণ্টাটাকে পাহারা দেয়। কয়েক দশকের কড়া সামরিক শাসন মায়ানমারকে পৃথিবীর অন্যতম ক্লোজড অফ দেশে পরিণত করেছে, কিন্তু সেই দরজাও অবশেষে খুলতে শুরু করেছে। আমি একজন বিদেশি হিসেবে এই পৌরাণিক সম্পদের ঐতিহাসিক সন্ধানটাকে নথিবদ্ধ করার প্ল্যান করেছি, আর আমার খোঁজ শুরু হচ্ছে এখন। আমার নাম জশ গেটস। আমার আর্কিওলজির ডিগ্রি আছে, আর অজানাকে জানা আমার প্যাশন। আমি এমন একজন মানুষ যে বেশ কিছু অদ্ভুত সিচুয়েশনে পড়েছি। এটা করার থেকে রোজগারের আরো অন্যান্য ভালো পথ আছে। ইতিহাসের সবথেকে বিখ্যাত লেজেন্ডের রহস্য সমাধান করতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছুটে গেছি আমি। ওকে, চলুন এগিয়ে যাই। আপনারা দেখছেন এক্সপেডিশন আননোন। এটা হলো সিটি অফ বাগান। এটাই সেই জায়গা যেখানে প্রকৃত বার্মিজ সাম্রাজ্য গড়ে উঠেছিল। এছাড়াও এটা নানা দিক থেকে দেশের আধ্যাত্মিকতার কেন্দ্র। এই জায়গাটা আমি বহু বছর ধরে দেখতে চাইতাম, কিন্তু সামরিক শাসনের কারণে এটা বাইরের জগতের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। ওয়েল, সময় বদলায়। স্বাগত মায়ানমারে। একটা ছোট্ট ওরিয়েন্টেশন। ধম্মজেদির সেই অভিশপ্ত ঘণ্টার খোঁজ চলছে মায়ানমারের সব থেকে বড় শহর ইয়াঙ্গানে, কিন্তু আমি আমার এক্সপিডিশন শুরু করেছি প্রায় ৬৪০ কিলোমিটার উত্তরে বাগানের গ্রামে থেকে। এই অভিযান শুরু করার আগে আমাকে মায়ানমারের এই অনন্য সংস্কৃতিটা সম্পর্কে জেনে নিতে হবে। তানাকা? তানাকা। আচ্ছা, এটা হলো তানাকা। চন্দন গাছের ছাল দিয়ে তৈরি একটা পেস্ট, আর আপনি মায়ানমারের সবার মুখে এটা দেখতে পাবেন। একই সঙ্গে মেকআপ, সানস্ক্রিন এবং ময়শ্চারাইজার। কেমন দেখতে লাগছে? দেখুন একবার নিজেকে। এটা অনেকটা স্যালনের মতো। ও হ্যাঁ, খুব ভালো। মায়ানমার। হ্যাঁ, ওনারা এই নামেই আমাকে ডাকছেন, মিস্টার মায়ানমার। এই দেশে এর আগে মাত্র কয়েকজন বিদেশিকেই এখানে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল, আর তাই স্থানীয়রা ভীষণ লাজুক। তবে তারা যে অত্যন্ত ভালো স্বভাবের সেটা বুঝতে খুব একটা বেশি সময় লাগে না। এই যে, আমি আপনারটা বই দেবো। আমি কি আপনারটা বই দেবো? হ্যাঁ হ্যাঁ, নিন না। এই যে, আমি হেল্প করব। এটা কতটা কঠিন হতে পারে? সবাই আমাকে সাহায্য করতে চাইছে। আপনারটা অনেক সহজ। ও, এটা ভীষণ লজ্জাজনক। ও, বুঝে গেছি। চলুন চলুন। আমি এটাকে এইভাবেই ক্যারি করব। আমি এখানে বাগানে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছি, কিন্তু তার মানে এই নয় যে এই দেশটাকে বোঝা খুব সহজ। এই অঞ্চলের ম্যাপ একাধিকবার নতুন করে তৈরি করা হয়েছে, তাই এটা ট্র্যাক রাখাটা প্রায় অসম্ভব।
প্রায় 1000 বছর ধরে সামন্ততান্ত্রিক সাম্রাজ্যগুলো নিজেদের মধ্যে যুদ্ধে মেতে থাকত। সময়ের সঙ্গে দেশ একত্রিত হলো, তারপরেই ব্রিটিশ শাসনের অধীনে এলো এবং ব্রিটিশ বার্মা নামে পরিচিত হলো। প্রায় 60 বছর ধরে চলা গৃহযুদ্ধের পর শেষ পর্যন্ত আসে স্বাধীনতা। এখন এই দেশ আবার মায়ানমার নামে নতুন পরিচিতি পেয়েছে এবং সামরিক সরকার একাধিক গণতান্ত্রিক সংস্কারও করেছে। এরপর যা হয়েছে তা যে কেউ আন্দাজ করতে পারবেন। এতক্ষণ পর্যন্ত আমি এখানে পুরোপুরি স্বাচ্ছন্দ্য বোধ করেছি, যদিও বিদেশি হওয়ার একটা খারাপ দিকও আছে। আমাদের গ্যাস পাওয়ার্ড মোটরসাইকেল ভাড়া করার উপর নিষেধাজ্ঞা রয়েছে, আর আমার পরের গন্তব্য যেহেতু এই শহরের বাইরের দিকে, তাই আমার কাছে আর একটাই অপশন আছে। আমি আজ নিয়ে বেরিয়েছি একটা খুব ছোট চাইনিজ স্কুটার। পাশ দিয়ে যান, পাশ দিয়ে, পাশ দিয়ে। আমি একটা হাস্যকর চাইনিজ স্কুটার চালাচ্ছি, দিনটা ভালো কাটুক। বাগানের সমতল অংশে বৌদ্ধ মন্দিরগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য বৌদ্ধ মন্দির। আর ঠিক এখান থেকেই আমার সেই বিশাল ধম্মজেদির ঘন্টার খোঁজ শুরু হয়। পাশ দিয়ে। নবম শতাব্দীর মাঝামাঝি রাজা আনাভাটা থেরাভাডা বুদ্ধিজমের মাধ্যমে পুরো দেশকে একত্রিত করেছিলেন। পরবর্তী 250 বছর ধরে প্রায় 10,000 মনাস্ট্রি, মন্দির আর প্যাগোডা বাগানের এই ধুলো ভরা প্রান্তরে ক্রমশ ছড়িয়ে পড়ে। আজ বিভিন্ন আকার ও নকশার প্রায় 2000 মনাস্ট্রির অবশিষ্ট পড়ে আছে। মায়ানমারের অনেকেই বিশ্বাস করেন যে ন্যাট নামে পরিচিত অদ্ভুত বুদ্ধিস্ট আত্মারা সেই ঘণ্টাকে রক্ষা করছেন। আরও জানার জন্য আমি এখন যাচ্ছি মায়ানমারের অন্যতম পবিত্র জায়গা মাউন্ট পোপার মন্দিরে। চল ভাই, চল 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 চল। এটা আমার উপর শুধু চাইনিজে চিৎকার করে যাচ্ছে। এটা অনেকটা চাইনিজ জার্জার বিংসের মতো। হ্যাঁ, আমি একটা বড় ভুল করে ফেলেছি। বুঝে গেছি। আরে বাবা, পাহাড় মানে এই পর্যন্তই, এখানেই শেষ। আমি যাব, আমি মারা যাব, আমি শেষ, যাত্রা শেষ, ব্যাটারি শেষ, কপালে আর কি আছে কে জানে। এটুকু পরিষ্কার যে আমায় মাউন্ট পোপা পর্যন্ত যেতে হলে আরেকটা উপায় বার করতেই হবে, আর মায়ানমারে কোনো উবার নেই। তবে একটা কোনো বিকল্প ব্যবস্থা করা খুব শক্ত না। আমি কি যেতে পারি? হ্যাঁ, ঠিক আছে, আমি ঠিক এটার কথাই বলছিলাম। মাউন্ট পোপা, আমরা আসছি। হাই হাই। মনে হচ্ছে যেন আমি মেয়র হওয়ার জন্য যাচ্ছি। হাই। এই উপরে বসে বেশ ভালোই লাগছে, শুধু ইলেকট্রিকের তারগুলো একটু খেয়াল রাখতে হবে। এটাই আমাদের স্টপ। একজন অচেনা ব্যক্তির দয়ায় আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম, মাউন্ট পোপার ওপর তৈরি মন্দিরের একদম পাদদেশে। এই মন্দির পরিচিত ন্যাটদের ঘর হিসাবে। মায়ানমারের মানুষরা যে শক্তিশালী এবং মায়াবী আত্মাদের পূজা করেন, প্রচলিত আছে যে তারাই সেই হারিয়ে যাওয়া ঘণ্টাটার প্রতীক। মাউন্ট পোপা হলো মায়ানমারের সবচেয়ে আধ্যাত্মিক স্থানগুলোর মধ্যে অন্যতম। আমার দুর্ভাগ্য যে এটা মাটি থেকে প্রায় 2500 ফুট ওপরে। নিচ থেকে ওপর পর্যন্ত একেবারে ঠিক 777টা সিঁড়ি রয়েছে। বৌদ্ধদের সব পবিত্র জায়গার মতো এখানেও জুতো পরতে পারবো না, যেটা সাধারণভাবে কোনো সমস্যাই নয়। কিন্তু এই মাউন্ট পোপাতে বাঁদরের বিষ্ঠায় ভরা 777টা সিঁড়ি পেরোতে হবে। আরে বাপরে বাপ, এ তো অনেক সিঁড়ি। 774, 775, 776, 777। বাবা, নিচ থেকে ওপর পর্যন্ত একটা জিপ লাইন থাকলে ভালো হতো। আমি মায়ানমারের একজন ইতিহাসবিদ মিস্টার সুয়ের সঙ্গে দেখা করছি, যার স্থানীয় ধর্মীয় নেতাদের সঙ্গে বেশ ভালো সম্পর্ক রয়েছে। ও হাই মিস্টার জশ। মেঘালাবা। মেঙ্গালাবা। মাউন্ট পোপা হচ্ছে এখানে একটা আধ্যাত্মিক স্থান, এটা কোনো মন্দির নয়। আর এই ন্যাটটা কি? ন্যাট হলো এমন কিছু লোক যারা মারা গেছে এবং পরে আধ্যাত্মিকের সঙ্গে জুড়ে গেছে। তার মানে অনেকটা ভূতের মতো। হ্যাঁ, এটা অনেকটা ভূতের মতো। মায়ানমারের ন্যাটরা ইউনিক এবং এগুলো এখানকার বুদ্ধিজমের মধ্যে প্রবেশ করে গেছে। এখানে 37 জন মেজর এবং অসংখ্য মাইনর ন্যাট রয়েছেন। প্রায় সকলেই মানুষ ছিলেন যাদের মৃত্যু হয়েছে ভয়ঙ্করভাবে। এখন এনারা অভিভাবক হিসেবে কাজ করেন এবং ভীষণ শক্তিশালী হিসেবে মনে করা হয় এনাদের।
ন্যাটরা এই ঘন্টাকে অভিশাপ কেন দিলেন? কারণ আমরা জানি যে পর্তুগিজরা আমাদের এই পবিত্র ঘন্টাটাকে চুরি করেছিল। আচ্ছা, বেশ। তাই ন্যাটরা খুব ক্রুদ্ধ হয়েছিল। তার মানে ন্যাটরাই এই ঘন্টাটাকে রক্ষা করেন এবং অন্যরা যেন খুঁজে না পায় তার জন্য অভিশাপও দেন। তাহলে আপনাকে আধ্যাত্মিক শক্তির কাছে জিজ্ঞাসা করতে হবে। তাহলে আমি এই ঘন্টাটা খুঁজবো কিভাবে? হ্যাঁ, ওনাদেরকে জিজ্ঞাসা করতে হবে। মিস্টার সুয়ে আমাকে মন্দিরে নিয়ে যেতে রাজি হয়েছেন, যেখানে লোকেরা ন্যাটদের শুধু প্রার্থনাই করেন না, তাদের সঙ্গে নিজেদের যুক্তও করতে পারেন। আমরা যখন এই অদ্ভুত আচার অনুষ্ঠান দেখতে ভিতরে প্রবেশ করলাম, তখনও জানি না যে কি অপেক্ষা করে আছে। কিংবদন্তি ধম্মজেদি বেলের খোঁজে আমি এখন মায়ানমারের বাগানের একটা মন্দিরে আছি। অনেক স্থানীয়রা বিশ্বাস করেন যে ভৌতিক আত্মা, যাদের ন্যাট স্পিরিট বলা হয়, তারাই এই হারানো সম্পদ পাহারা দেন। আমরা যখন মন্দিরের ভিতরে প্রবেশ করি, আমি বেশ একটা জাঁকজমকপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান আশা করেছিলাম। পরিবর্তে আমি পেলাম এইটা। আমার কাছে এই ড্রাম এবং হর্নের বেসুরো আওয়াজ স্টার ওয়ার্সের ক্যান্টিনা ব্যান্ডের দুঃস্বপ্ন বলেই মনে হচ্ছিল। তবে সাধারণত ন্যাট স্পিরিটরা পার্টি করতে পছন্দ করেন। তাহলে ওনারা ন্যাট স্পিরিটের কাছে প্রার্থনা করছেন? হ্যাঁ, ওরা প্রার্থনা করছে। ওনারা যখন নাচেন তখন কি হয়? ওদের মধ্যে আধ্যাত্মিক শক্তি জেগে ওঠে, কিন্তু যখন এটা শেষ হয়ে যায় তারা নিজেরাই জানে না কি হলো। বুঝেছি, এটা অনেকটা সম্মোহিত হওয়ার হ্যাঁ, মতো। এটা সম্মোহিত হওয়ার মতো। এই ড্যান্সাররা হলেন মিডিয়াম, যারা এই আত্মাদের সঙ্গে যোগাযোগ তৈরির চেষ্টা করছেন। আচ্ছা, তার মানে এনারা হলেন ট্রান্সভেস্টাইট, যারা লোকাল ট্রেডিশন অনুযায়ী ন্যাট স্পিরিটদের সঙ্গে তাদের স্ত্রী হিসাবে যোগাযোগ তৈরি করেন। তারা সুন্দরীদের পছন্দ করে। এই আত্মারা সুন্দরীদের পছন্দ করেন? হ্যাঁ, অবশ্যই। আহা। এই ৩৭টি ন্যাটের প্রত্যেকে জীবনের বিভিন্ন দিক দেখভাল করেন। আপনি কি স্কুলে কান্নাকাটি করা কোনো শিশু? সিন্নেমিকে শুধু একটা খেলনা দিন। বাড়িতে সমস্যা হচ্ছে, মিন মাহাগিরিকে শুধু ফ্রাইড চিকেন দিন, অথবা ওই ফুল খাওয়া ন্যাট নেইউনাকে সন্তুষ্ট করুন। এমনকি এখানে লর্ড কায়াজোয়া অথবা ড্রাঙ্ক ন্যাট আছেন, উনি জুয়ারিদের রক্ষাকর্তা। ওনাকে শুধু কিছু সিগারেট বা মদ এনে দিন, উনি আপনার সঙ্গেই থাকবেন। উনি হলেন পার্টি স্পিরিট। হ্যাঁ, এটা আধ্যাত্মিকের অংশ। উনি একদম আমার মতো ন্যাট, তাই তো? এই আত্মাগুলোকে ভয়ঙ্কর মনে হলেও মায়ানমারের অনেকেই মনে করেন যে এনারা এই ঘন্টা পাহারা দেন এবং সেটা যাতে খুঁজে না পাওয়া যায় তার জন্য অভিশাপও দেন। আর যেহেতু এনাদের আশীর্বাদ খুবই গুরুত্বপূর্ণ, তাই আমিও তাতে যোগ দিচ্ছি। নাগ সরীসৃপ রূপে পরিচিত জলের স্পিরিট ইউশিনজির কাছে আবেদন করতে হবে। এই মিডিয়াম ওনার সঙ্গে সংযোগ তৈরি করেন আর একরকমভাবে সম্মোহনে চলে যান। আমার মাথায় একটা নাগা মুকুট পরানোর পর ওই সম্মোহিত মাধ্যমটি আমায় ওই আত্মার কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আমি জানি না এইমাত্র কি হলো, কিন্তু আমি পুরোপুরি বদলে গেলাম। আমি কোথায়? ন্যাট স্পিরিটদের সঙ্গে এই ধরনের সেরিমনিতে আমার প্রথম অংশ নেওয়ার পর আমি সত্যি বেশ এনার্জি পেয়ে গেলাম। আমি কয়েকজন অসাধারণ ফেসবুক ফ্রেন্ডও বানিয়েছি। আমি তৈরি, চলুন এবার ঘন্টাটা খুঁজি। যে সমস্ত আত্মারা ওই ধম্মজেদি বেলকে রক্ষা করেন বলে বিশ্বাস, আমি এখন তাদেরই আশীর্বাদ পেয়েছি, আর আমি এখন সেই জায়গায় যাচ্ছি। এয়ারপোর্ট পর্যন্ত কোনোভাবে একটা রাইড নেওয়ার পর আমি প্রায় ৬৪০ কিলোমিটার দক্ষিণে ইয়াঙ্গান শহরে উড়ে যাচ্ছি। এই হলো ইয়াঙ্গান, মায়ানমারের পূর্বতন রাজধানী। ইয়াঙ্গানের অর্থ হলো শত্রুতার অবসান, যেটা বেশ আয়রনিক নাম, কারণ এই শহর দক্ষিণ পূর্ব এশিয়ার ভয়ঙ্কর ইতিহাসের সাক্ষী থেকেছে। এর সূচনা হয়েছিল একটা সাধারণ ফিশিং ভিলেজ হিসেবে। সময়ের সঙ্গে সঙ্গে ১৪৮৪ খ্রিস্টাব্দে কিং ধম্মজেদি এই বিশাল ঘণ্টাটি তৈরি করান এবং এটা বুদ্ধিস্ট সাম্রাজ্যের রাজধানীতে পরিণত হয়। কিন্তু ১৯বিংশ শতাব্দীতে ব্রিটিশরা ইতিমধ্যেই প্রতিবেশী ভারতের নিয়ন্ত্রণ নিয়েছিল এবং আরও সাম্রাজ্য বিস্তার করতে চাইছিল। ৩টে রক্তক্ষয়ী যুদ্ধের পর বার্মা ঔপনিবেশিক নিয়ন্ত্রণে আসে। এই শহরের নাম হয় রঙ্গুন, যা তাদের রাজত্বের একটি শ্রেষ্ঠ অলংকার। প্রাচ্যের লন্ডন। এখনো শহরের প্রতিটি কোণায় ওই ঔপনিবেশিক স্থাপত্যগুলো আরেকটা যুগের ক্ষয়ে যাওয়া স্মৃতি বহন করে বেড়াচ্ছে। আধুনিক শহর ইয়াঙ্গান নিজের নতুন পরিচয় তৈরি করার জন্য ক্রমশই চেষ্টা করে যাচ্ছে। প্রাচীন মন্দিরগুলো এখন দ্বিগুণ ট্রাফিক সার্কেলে পরিণত হয়েছে এবং এখানে যতগুলো হাই রাইজ রয়েছে ততগুলি বুদ্ধের মূর্তিও রয়েছে, যার কয়েকটা আবার এই বিল্ডিংগুলোর সমান। এবং শহরের কেন্দ্রে রয়েছে একটা উজ্জ্বল নক্ষত্র।
এটা হলো সুয়াডাগন পাগোডা। এখানে হাঁটাটা যেন অনেকটা ওই সোনার গয়নার ভিতর দিয়ে হেঁটে বেড়ানোর মতো, সবকিছু ঝকমক করছে। এটাই হলো ধম্মজেদির ঘন্টার শেষ লোকেশন। এটা মায়ানমারের বৌদ্ধদের কাছে সবচেয়ে আধ্যাত্মিক স্থান, এবং আমাকে স্বীকার করতেই হবে এটা হয়তো পৃথিবীর সব থেকে সুন্দর মন্দির। এই মন্দির অনেকটা ছোট্ট একটা শহরের মতো, 20 টন সোনা দিয়ে মোড়া। এটা ধ্যান, প্রার্থনা এবং নানা রকম আচার অনুষ্ঠানের জায়গা। এখানে আপনি যেদিকেই তাকাবেন সেখানেই ঘন্টা দেখতে পাবেন। বৌদ্ধ ধর্মে ঘন্টা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। এগুলো প্রার্থনার জন্য ব্যবহার হতে পারে, কিন্তু শুধু ঘন্টা বাজানোটাই একটা প্রার্থনার সমান। আপনি যদি মন্দিরে কোনো কিছু অর্পণ করেন, আপনি যদি বুদ্ধকে কোনো কিছু অর্পণ করেন, তাহলে আপনাকে 3 বার ঘন্টা বাজাতে হবে। শুধুমাত্র সেই ঘন্টা শুনেই কারোর ভালো হতে পারে। কিছু ঘন্টা ছোট আছে, তবে সবগুলো নয়। কাছেই রয়েছে মহাগান্ডা ঘন্টা। এটা ধম্মজেদির ঘন্টার 10 ভাগের 1 ভাগ, এবং ব্রিটিশরা একবার এটাও চুরি করেছিল। এটাও নদীতে পড়ে গিয়েছিল, কিন্তু উদ্ধার করে তা মন্দিরে ফেরত দেওয়া হয়। একবার যদি এরকম হতে পারে, তাহলে এটা আবারও ঘটতে পারে। অথর চিত সানভিন একজন সরকারি মন্ত্রী, এবং এই হারানো ঘন্টা সম্পর্কে উনি পৃথিবীর একজন শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ। আচ্ছা, আমায় এই ধম্মজেদি ঘন্টা সম্পর্কে বলুন তো, যেটা এই সুয়াডাগন প্যাগোডায় ছিল। ওই পবিত্র ঘন্টা 1484 থেকে 1608 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে ছিল, কিন্তু তারপর পর্তুগিজরা এটা চুরি করে। তার নাম ছিল ডি ব্রিটো। পর্তুগিজ যুদ্ধবাজ ফিলিপ ডি ব্রিটো এই নিকটে 1599 খ্রিস্টাব্দে লড়াই করে এই অঞ্চল দখল করেন। উনি এরপর বৌদ্ধ মন্দিরগুলিকে কলুষিত করা শুরু করেন, এবং একসময় পবিত্র ধম্মজেদি ঘন্টা চুরি করেন, যেটাকে উনি গলিয়ে কামান তৈরি করতে চেয়েছিলেন। শোনা যায় যে উনি ঘন্টাটা নেন এবং পাহাড় থেকে গড়িয়ে দেন। উনি সম্ভবত সুয়াডাগন পাগোডা থেকে পাজুনডং ক্রিকে এই ঘন্টাটা নিয়ে এসেছিলেন। সেখান থেকে এটাকে ব্রিটোর যুদ্ধজাহাজের পিছনে একটা রাফটে তোলা হয়। পরিকল্পনা ছিল ঘন্টা নিয়ে থানলিন নদীর ওপারে ডিব্রিটোর দুর্গে নিয়ে যাওয়া, কিন্তু ক্রিক, বাগো নদী এবং ইয়াঙ্গান নদীর সঙ্গম স্থলে সেই ঘন্টা, সেই রাফট এবং ডিব্রিটোর যুদ্ধজাহাজ সব ডুবে যায়। আমাকে এই গ্রীষ্মকালে অনুসন্ধানগুলো সম্পর্কে কিছু বলুন। এটা একটা বড় ইভেন্ট ছিল, হাজার হাজার দর্শক, এখানে অনেক লোকাল ড্রাইভাররাও ছিল। ওনারা কি কিছু খুঁজে পেয়েছিলেন? ওরা ভেবেছিল যে পেয়েছে, কিন্তু দেখা যায় যে সেগুলো ধ্বংসস্তূপ। আপনার কি মনে হয় এই ঘন্টা খুঁজে বার করাটা এতটা কঠিন কেন হচ্ছে? কারণ আমরা সবাই জানি যে ওই ঘন্টা হারিয়েছিল ঠিক যেখানে নদীগুলো মিলিত হয়, কিন্তু আমাদের কাছে নতুন তথ্য আছে যা হয়তো বলতে পারে জায়গাটা আসলে কোথায়। ওয়াও! মিস্টার ভিনের টিম শতাব্দী প্রাচীন চার্ট খতিয়ে দেখছেন, এবং যখন সবাই নদীর মাঝখানে খুঁজছেন, তখন উইন মনে করছেন যে এর কিনারাগুলো একসময় আরো প্রশস্ত ছিল, যার অর্থ এর কেন্দ্র আরো উত্তরের দিকে হবে। মানে সবাই হয়তো এটাকে ভুল জায়গায় খুঁজছে। তাহলে এই খোঁজ কতটা এগিয়েছে? আপনি কার কাছে আমাকে পাঠাবেন? ওই দল একটা নতুন জায়গায় ডাইভ দিতে যাচ্ছে, আমাদের মনে হয় এটাই সেই জায়গা।